সংবিধান সংশোধন কমিটিতে জামায়াত অংশ নেবে না বলে জানিয়েছেন দলের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। সংসদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকেই সংবিধান সংস্কার চায় দলটি। আর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংশোধন কমিটি হবে শুভঙ্করের ফাঁকি। অন্যদিকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিরোধী দলকে আস্থায় এনেই সংবিধান সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার হবে নাকি আগের মতোই সংসদ সদস্যদের বিশেষ কমিটি করে সংশোধন হবে তা নিয়ে সংসদের ভিতরে বাহিরে চলছে তুমুল বিতর্ক। বিরোধী দল বলছে, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হবে। সরকারের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন কমিটি গঠনের বিপক্ষে তারা। এ নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেন দলের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। আমরা চাই সংস্কার কমিটি, সুতরাং সংশোধন কমিটি এই মুহূর্তে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। সংস্কারের পক্ষে ভোট দিয়েছে 70%-এর কাছাকাছি ভোটার। একইভাবে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদকে উপেক্ষা করার কৌশল নিচ্ছে সরকার। সত্যিকার অর্থে একটা কাঠামোগত পরিবর্তন আমরা চাই। সেক্ষেত্রে এটাকে টেকসই করার জন্য গাঠনিক ক্ষমতাপ্রাপ্ত একটা বডি প্রয়োজন, যেটা কোনোভাবে সংশোধনের মতো সম্ভব নয়। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয়, সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি, সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে। তবে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আশা করেন বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে। সে অনুযায়ী সবাইকে আস্থায় এনে সংবিধান সংশোধন করার আশ্বাসও দেন তিনি। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি, কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। আমাদের যে কাজ আমরা করেছি সেটা সংবিধান সংশোধন ছাড়া ওখানে বলাই আছে একেবারে, জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে। আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। সংস্কার আর সংশোধন, আচ্ছা ধরেন আমি সংস্কারই করলাম, সংস্কার করবো যাবো কোথায়? আমার সংবিধান সংশোধন করতে হবে, কথা তো সংবিধান সংশোধন করতে হবে। আমরা বিরোধী দলকে আস্থায় এনে তাদের সহযোগিতা নিয়ে এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটা করব। দ্রুতই 15 থেকে 20 সদস্যের সংবিধান সংশোধন কমিটি হবে বলে জানান চিফ হুইপ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অতিরিক্ত দামে জ্বালানি তেল কেনায় যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনে সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতি এবং 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনা শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ঋণ নির্ভরতা থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা ভাবছে সরকার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাজ চলছে। বাজেটে নারী, শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ভর্তুকি সহ সুযোগ সুবিধা বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, বাজেট প্রণয়নে সর্বস্তরের মানুষের কথা ভাবা হচ্ছে। দেশে বিনিয়োগের পরিবেশে আস্থা সৃষ্টি করা জরুরি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সার্বিকভাবে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অনেক জায়গায় সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। চলমান এই সংকট নিয়ে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যানবাহনের চালকরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছেই না। ডিপো থেকে অনেক পাম্পে তেলের গাড়ি আসতে দুপুর গড়িয়ে যায়, যে কারণে সকাল থেকে তেল পাওয়া যায় এমন পাম্পের সামনে আগের দিন রাত থেকে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকেরা। সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। রাত্রে 10টায় সিরিয়াল দিছি, এখন পর্যন্ত সিরিয়ালে আছি, এই টিটো করে আগায় তো সারা রাত ঘুম নাই, কোনো কিছু নাই, খাওয়া দাওয়া কোনো কিছুই নাই এই তেলের জন্য। দিনের বেলা ডিউটি করি, আবার রাত্রে বেলা সারা রাতে তেল নেওয়ার জন্য অর্গুমা। প্রায় 12 ঘন্টা চলে গেছে আমার এই শুধু তেল নেওয়ার জন্য। ঘুম নাই, খাওয়া নাই। সংসদে বসে বলতেছে, কালকে দেখলাম যে কোনো তেলের সংকট নাই, কোনো সমস্যাই নেই, অথচ মানুষ তো সমস্যায় ভুগতেছে, সবাই ভুগতেছে। আমরা অফিস হচ্ছে 8:30-তে, বাট আমি এই যে 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছে, এটা আমার জন্য অনেক হ্যাসেল। অফিস আওয়ার নষ্ট হচ্ছে, অফিসেও হতেছে, এক্সট্রা ছুটি নিতে হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাহকদেরও সচেতন হওয়া উচিত চলমান এই সংকট মোকাবেলায়। আইন শৃঙ্খলা বাহিনী একার দায়িত্ব থেকে এটা হবে না।
আমাদের নিজেদের সচেতন হইতে হবে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম অনুযায়ী রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। সরকার নির্ধারিত বাইকের 5 লিটার যারা রাইড শেয়ার করতেছে, আর প্রাইভেট কার 10 লিটার, আর বড় বড় যেটা মাইক্রো বা হাইস গাড়ি এগুলি 20 লিটার 15 লিটার। এদিকে অবৈধভাবে মজুত প্রতিরোধ এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল $76 কেনার প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান প্রায় 1 লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি। জ্বালানি তেল নিয়ে আরও প্রস্তাব পাওয়া যাচ্ছে জানিয়ে বলেন, সস্তায় পেলে সব তেল কিনতে অসুবিধা নেই সরকারের। তিনি একই সাথে জানান, শুধু প্রস্তাব পেলেই হবে না, প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় রয়েছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা গত 24 ঘন্টায় আরও 27,380 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোধনাইলে যৌথ অভিযানে 9,100 লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন ও বিজেপি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল থেকে রাত 10টা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এ সময় অবৈধ মজুদের দায়ে সিফাত গাজী নামে একজনকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 6,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে বিজিবি 62 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM ফয়জউদ্দিন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জ্বালানি তেল মেঘনা ডিপোর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। রাজধানী জুড়ে চলছে ফুটপাথ দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। লাগাতার এই অভিযানের প্রথম দিনই কঠোর অবস্থানে না গিয়ে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হকাররা বলছেন তাদের পুনর্বাসন করে এই অভিযান পরিচালনা করতে হবে। মনির হোসেন তপুর রিপোর্ট। দীর্ঘদিন ধরে রাজধানী গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়, সড়ক এবং ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য করে আসছেন দখলদাররা। অভিযোগ রয়েছে এসব দোকান বসানোর জন্য প্রভাবশালীদের দিতে হয় মোটা অঙ্কের চাঁদা। তবে এই দোকানপাটের কারণে ফুটপাত দিয়ে যাতায়াত করতে না পেরে প্রধান সড়ক ব্যবহার করতে হয় যাত্রী সাধারণকে। এর ফলে সড়কে সৃষ্টি হয় যানজট। এছাড়া ফুটপাতে চলাচলে পড়তে হয় নানা বিড়ম্বনায়। এইসব দিক বিবেচনা করে মাঠে নামে প্রশাসন। না ওইটাও তো রাস্তার মধ্যে পড়ছে না। আমরা আপনাকে বলেছি আপনি সরাবেন। হ্যাঁ, আমি সরাই দিব। আপনার কাজ আপনি করেন। আমি আমারটা আমি কাজ করব। রাজধানী জুড়ে চলা এই অভিযানের প্রথম দিনে কঠোর অবস্থানে না গিয়ে সময় বেঁধে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমরা নোটিশ দিয়েছি কালকে, এর আগে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তার সময় অলরেডি শেষ। আজকে তারপরও আমরা আজকে তাদের কাছ অনেক বিষয় সফট, তারপরও তাদের আজকেও আমরা সময় দিচ্ছি যে আপনারা বিকেলের মধ্যে এগুলো করে নেন। আমরা কালকে থেকে আবার এগুলো আপনার রিভিউ করব। ডিএমপির কর্মকর্তারা বলছেন ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। আগামী দিন থেকে অভিযান জোরদার হবে। যারা এই অবৈধভাবে তাদের দোকান বর্ধিত করবেন অথবা রাস্তা জবরদখল করবেন তাদের বিষয়ে এই ডিএমপি, তারপর আপনার সিটি কর্পোরেশন, রাজুক সহ সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়ে যত দপ্তর আছে সবাই আমরা সম্মিলিতভাবেই এটি মানুষের কল্যাণের কারণে আমরা এই ড্রাইভ অব্যাহত রাখব। তবে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদেই তারা ফুটপাতে দোকানপাট বসিয়েছেন। যে আমি নিজে একজন প্রতিবন্ধী মানুষ, ঠিক আছে, আমি চাইলেও তো কোনো চাকরি করতে পারতেছি না বা আমার কেউ জব নিতেছে না। এখন আমরা তো এটা করে খাইতে হবে, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে। এখন আমরা যদি উঠে দেয় তাহলে আমাদের সব সরবরাহ হয়ে যাবো। আমরা এখন আমি উঠে দিলাম যাবো কই, আমরা তো চুরি করি না, ডাকাতি করি না, আমরা কর্ম করে খাই, আমাদের পেশা এটাই। প্রায় 4 লাখ টাকার মতো মাইর খায় আসছি দেশে। আজকে আইসা ফুটপাতে দোকান বাড়াইছি, এখান থেকেও সরকার উচ্ছেদ করে দিতেছে। আমরা কি করব? আমাদের কি করার আছে? আমরা কি এখন দোকান পাট ছেড়ে দিয়ে চুরি করবো, চিন্তাই করবো? ওইটা করলে তো দুষ হয়ে যাব। সরকার এদেরকে একটা নির্দিষ্ট একটা স্থানে করে দিয়া তারপর এদেরকে উঠানো হোক। এখন আপনি যখন এখানে এগুলোর উঠানো হবে তখন দেখবেন চুরি, বিভিন্ন চিন্তায় দেশে অন্যরকম অরাজকতা আবার সৃষ্টি হবে, কারণ তারা বেকার হয়ে যাবে সম্পূর্ণরূপে। এদিন অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশের আটকে থাকা 6টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী ব্যবহারে অনুমতি দেওয়া হয়েছে জানালেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সকালে দূতাবাসে আয়োজিত যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশিরা ফিরতে চাইলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে তেহরান। ইতিমধ্যে 180 জনকে ফেরাতে সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট বিবৃতি আসবে বলে প্রত্যাশা তার। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ইরান অ্যাম্বাসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে চলমান ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। এ সময় মধ্যপ্রাচ্যে আটকে থাকা বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজগুলো দেশে ফিরতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তিনি। বাংলাদেশের 6টি জাহাজের পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা তেহরানে পাঠিয়েছি, সেই জাহাজগুলো যাতে সমস্যা ছাড়া বাংলাদেশে আসতে পারে। আশা করছি জ্বালানিবাহী জাহাজগুলো দ্রুতই হরমুজ পার হতে পারবে। যুদ্ধে বাংলাদেশি জনগণের সুস্পষ্ট অবস্থান ঢাকার সাথে তেহরানের সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে জানিয়ে তিনি বলেন, এই ইস্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্ট বিবৃতি চায় ইরান। পাকিস্তান সহ অনেক মুসলিম দেশ সরাসরি নিন্দা জানিয়েছে। বাংলাদেশের উচিত মুসলিম দেশ হিসেবে সরাসরি বিবৃতি দেয়া। তিনি বলেন, ইরানের লড়াই কেবল একটি যুদ্ধ নয়, এটি মানবিকতা, ভৌগোলিক ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ন্যায্য লড়াই। ইরান এমনভাবে যুদ্ধ শেষ করতে চায় যাতে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসে। যতই হুমকি আসুক না কেন শেষ পর্যন্ত মুসলমানদেরই বিজয় হবে বলে দৃঢ় প্রত্যাশার কথা জানান ইরানি রাষ্ট্রদূত। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। তিস্তা ব্যারেজ নির্মাণ ও ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তির বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে নদী ও খাল দখল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার কথা উল্লেখ করে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি বড় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি যথাসময়ে সম্পন্ন করার জোর প্রস্তুতি বলেও জানান তারা। এপ্রিল মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে।